আসসালামু আলাইকুম। আমরা দেখব আজকে ৫তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা মানে ৫ম ব্যাংকিং ডিপ্লোমা যেটা হচ্ছে ১০০তম হওয়ার কথা ছিল সেটা কর্তৃপক্ষ ৯৬তম ব্যাংকিং ডিপ্লোমা থেকে প্রথম ধরেছে। যেহেতু ৯৬তম ব্যাংকিং ডিপ্লোমা থেকে আমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, ৯৬ প্রথম, ৯৭ দ্বিতীয়, ৯৮ তৃতীয়, ৯৯ চতুর্থ, আর এই ১০০তম হচ্ছে পঞ্চম। ঠিক আছে? তো এই পঞ্চম ওরা এখন পঞ্চম শব্দ ব্যবহার করে, ওরা ১০০তম ব্যবহার করে না আমাদের ডিপ্লোমা কর্তৃপক্ষরা। এই জন্য পঞ্চম ব্যাংকিং ডিপ্লোমা এআইবিবি প্রস্তুতি। তো এই প্রস্তুতিটা আমরা এখানে মডিউল এ থেকে আমরা আলোচনা করব রিস্ক ম্যানেজমেন্ট RMFI এর। তো রিস্ক ম্যানেজমেন্ট আমাদের অঙ্ক আসে, অঙ্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ৫ নাম্বার যে অধ্যায়টা, সেই অধ্যায়টা আপনাদের স্কিপ করা হয়েছে। ওই অধ্যায়টির প্রশ্নটা আমি এবারে দিয়ে দেবো, ইনশাল্লাহ সবকিছু দিয়ে দেবো এবার। তো আমরা যদি একটু প্রথম থেকে সবগুলি প্রশ্ন আমরা ঢালাওভাবে আগে যেরকম আমরা দেখেছি ওই সবগুলো প্রশ্ন আমরা ঢালাওভাবে আলোচনা করব না। আমরা ৯৯ যে প্রশ্নটা আছে সেই ৯৯ প্রশ্নটা আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। আমরা ৯৯ প্রশ্ন যেটা দেখেছি, ৯৯তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এসেছিল এটা। তো এখান থেকে যে প্রশ্নটা এসছে এই প্রশ্নটা আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। এখানে এসেছিল ১ নাম্বার, ঝুঁকি ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? ঝুঁকি ব্যবস্থাপনা এবং মূলধন ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক নিরূপণ করুন। সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির উপাদানসমূহ আলোচনা করুন। রিস্ক কালচার সংজ্ঞায়িত করুন। মানে রিস্ক কালচার বলতে ঝুঁকির সংস্কৃতি, কালচার বলতে সংস্কৃতি। আমরা আমাদের নোটে কিন্তু সংস্কৃতি শব্দ ব্যবহার করেছি, আর ওরা কিন্তু এই সংস্কৃতি ইংরেজি কালচারে লিখে দিয়েছে। এই জন্য হয়তো আমাদের একটু ওলটপালট বা এলোমেলো হতে পারে, কিন্তু এটা আমরা ভয় পাবো না। আমরা ওই জন্য ইংরেজিটাও একটু প্র্যাকটিস করবো, ইংরেজি ইয়াগুলো ইংরেজি মাধ্যম না, বাট ওই ইংরেজিগুলো আমরা একটু জানার চেষ্টা করব। একটি আর্থিক প্রতিষ্ঠানের রিস্ক কালচার শক্তিশালী উন্নত করার কার্যকর কৌশল গুলোর রূপরেখা তৈরি করুন। তো এখানে প্রশ্নগুলো বিভিন্ন আঙ্গিকে দেয়। এখানে রূপরেখা মানে আপনার চাইছে, এখানে দিয়েছে এটা দেখে এটা দেখে কিন্তু ওনাকে এটা লাগবে, মানে এটা কি প্রশ্ন চাইছে, কৌশলগুলোর রূপরেখা চাইছে। এই রূপরেখা এটা আবার কি দেব, মানে এরকম ভাবে মাথায় আসতে পারে কিন্তু। তো এই প্রশ্নগুলো বিশেষ করে অনেক ঘুরে ঘুরে আমাদের আসছে। যে সাবজেক্টগুলো সমাজ বিজ্ঞান বা বিভিন্ন দর্শন বা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানে ওই রকম এই ধরনের প্রশ্নগুলো এরকম ঘুরে ঘুরে দিত। তো এখানে ঠান্ডা মাথায় যদি একটু ভাবে তাহলে আমরা এই জিনিসগুলো সহজে আমরা দিতে পারি। যে একটি রিস্ক কালচার শক্তিশালী উন্নত করার কার্যকর কৌশল, এই কৌশলগুলোর রূপরেখা তৈরি করুন। রূপরেখা বলতে আপনি কৌশলগুলো যদি আলোচনা করেন তাহলেই হয়। তাহলে এখানে আমরা ১ নম্বরে ঝুঁকি ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, এই যে ঝুঁকি ব্যবস্থাপনা কি বা ঝুঁকি ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, এটা ৯৯তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আসছিল, এটা আমরা দেখব না। তারপরে যেহেতু পয়েন্টের প্রশ্ন, এটা প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের জানা দরকার, ঝুঁকি ব্যবস্থাপনা কি। কারণ এই প্রশ্ন জানলে আমরা অনেক কিছু অ্যান্সার করতে পারবো। এটা আমাদের সংজ্ঞামূলক প্রশ্ন, এটা আমাদের পড়তে হবে। তারপরে আছে ঝুঁকি ব্যবস্থাপনা মূলধন ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য। ঝুঁকি ব্যবস্থাপনা আর মূলধন ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য, এখানে ডাইরেক্ট ওইরকম প্রশ্ন দেওয়া নেই। মানে মূলধন ব্যবস্থাপনার কোনো কিছুই এখানে আলোচনা করা নেই। দেখুন, খেয়াল করুন কিন্তু। আচ্ছা ভাই, একটু ইন্টারাপ্ট করি, এই লেকচার শিট কি পাঠাইছেন? এটা হ্যাঁ, পাননি। এটা তো আমি বোধহয় মিস করছি। হ্যাঁ, আচ্ছা, আপনি মিস না, এটা আমার ওই যে ফার্স্ট ব্যাচে আমি কোনো শিটই পাই নাই। জিআইবিবি এটা আমিও পাই নাই। জিআইবিবি ওরা বললো, ওই ভাইরাও বললো যে পাইনি। তাহলে তো কি ব্যাপার, এটা তো আমি আচ্ছা আচ্ছা আমি এটা দেখবো নি তাহলে। আমার কি ইনবক্স, আপনি ইয়েতে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেও আমরা নিয়ে নিতে পারবো। আচ্ছা সেন্ট আইটেমে মনে হয় ইয়া হয়েছে। আচ্ছা আমি তাহলে পাঠিয়ে দিব নি আজকে, তাহলে ক্লাস শেষে এটা আচ্ছা, ঠিক আছে, thank you. সমাধান করবো এটা। মানে আপনি যে আমি কোনোটাই পাই নাই, আপনি যা যা পাঠাইছেন ওগুলো আবার একটু কাইন্ডলি পাঠাই দিন। আচ্ছা আমি সবগুলি পাঠিয়ে দেবো, আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, Okay. মেলে পাঠিয়ে দেবো। আচ্ছা, এটা আমার ফার্স্ট পার্টে যে ভাইরা Okay, জয়েন thank করেছে you. ওরাও একই কথাই বললো। তার মানে সমস্যা তো হয়েছে কোথাও এক জায়গায়। আচ্ছা, এটা সমাধান করব ক্লাস শেষে।
আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমরা দেখবো না। আর এখানে খেয়াল করে দেখুন, এইখানে আমাদের মূলধন ব্যবস্থাপনার কোনো কিছু আলোচনা করা নাই। মানে এই অধ্যায়ের মূলধন ব্যবস্থাপনার কোনো কিছুই, মূলধনের কোনো কিছুই এখানে নেই। ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু এখানে লাগিয়ে দিয়েছে মূলধন ব্যবস্থাপনা। দেখুন প্রশ্নের মধ্যে ঝুঁকি ব্যবস্থাপনা মূলধন ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য। তাহলে আপনি এই প্রশ্নকে অ্যান্সার করবেন না? অবশ্যই করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন, এটাই মাথায় রাখবেন আপনি, যে এখানে কৌশলটা একটু দেখেছি আমরা, আলোচনায় যাচ্ছে যে ঝুঁকি ব্যবস্থাপনা কি, এটা তো আমরা জানি। ঝুঁকি চিহ্নিতকরণ, ঝুঁকি প্রশমিতকরণ, ঝুঁকি মিটিগেট করার জন্য বা প্রশমিত করার জন্য প্রয়োজনীয় উপাদানের সমন্বয়, এই সবগুলা মিলিয়ে হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা। তাহলে মূলধন ব্যবস্থাপনা ওই রকম। মূলধন কি হচ্ছে? মূলধন আমরা সংগ্রহ, মূলধন ব্যয় যেন সর্বনিম্ন হয়, মূলধনের যে রিটার্ন আমরা দিব, অর্থাৎ মূলধন ব্যয় যেটা সেটা যেন সর্বনিম্ন হয়, সবচেয়ে বেশি যেন না হয়, পর্যাপ্ত যেন মূলধন আমাদের থাকে। এই যে জিনিসগুলো, যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মূলধন ব্যবস্থাপনা। তাহলে আপনাকে ঝুঁকি দিয়েছে, ঝুঁকি ব্যবস্থাপনা আলোচনা করা আছে, ঠিক আছে, ঝুঁকি এটা পারলেন। মূলধন ব্যবস্থাপনা দেখে আপনার মাথা ঘামে গেছে, দরকার নেই। আপনি ওই ঝুঁকির জায়গায় জাস্ট মূলধন লাগান, একই বিষয়। এটা আপনার মূলধন সংগ্রহ, মূলধনের ব্যয় সর্বনিম্ন। মূলধন বলতে কি বুঝি? আমাদের ব্যবসা সচল রাখার জন্য বা আমাদের ব্যবসা শুরু করার জন্য যে পর্যাপ্ত পরিমাণ অর্থ সম্পদের প্রয়োজন, সবগুলো মিলে হচ্ছে আমাদের কাছে মূলধন। তাহলে এই মূলধন সংগ্রহ করার জন্য আমাদের পর্যাপ্ততা, মূলধনের পর্যাপ্ততা, মূলধনের ব্যয় সর্বনিম্ন, ব্যয়ের কথা কিন্তু থাকতে হবে মূলধন, কারণ মূলধন কিন্তু এমনি এমনি আসবে না, মূলধনের ব্যয় আছে একটা। এই যে ব্যয় সম্পর্কিত যে বিষয়টা আলোচনা করা, সেটা হচ্ছে মূলধন ব্যবস্থাপনা। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় যখনই করতে বলবে, যখনই আমরা ঝুঁকি ব্যবস্থাপনা এবং মূলধন ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক থাকবে, মূলধন ব্যবস্থাপনা যে মূলধন ব্যবস্থাপনার সাথে ঝুঁকি ব্যবস্থাপনার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। মূলধন ব্যবসায় খাটানো মানে কি? আমাদের ঝুঁকিতে আমরা হাত দিলাম। মূলধন ব্যবস্থাপনা যেমন থাকবে, তেমনি আমাদের ব্যবসায় ঝুঁকি ব্যবস্থাপনা থাকতে হবে। মূলধন ব্যবস্থাপনা যদি না থাকে, তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা কোনো করার দরকার নেই। মূলধন ব্যবস্থাপনা আছে সেহেতু আমাদের ঝুঁকির সৃষ্টি হতে পারে। মূলধন যে জায়গায় খাটাবো সেই জায়গায় খোয়া যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই জন্য আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা সেখানে থাকতে হবে। এই সম্পর্কটা আমাদের এখানে নিরূপণ করতে বলছে। মানে মোট কথা, আপনি এই জিনিসটা পেছে এখানে আপনিও লিখবেন, আর পেছে দিয়েছে আপনি পেছে দিবেন। তো এটা আমরা 99তম প্রশ্ন, এটা আলোচনার বাইরে থাকবে। এটা আলোচনার বাইরে, জাস্ট বুঝার জন্য এটা আমি আপনাদের বললাম। তো এটা মানে এই টপিকটা এখানে দেওয়া নাই, তারপরেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। তারপর আছে সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনার পদ্ধতির উপাদান সমূহ আলোচনা করো। এখানে ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি বিভিন্ন কার্যকরী, এই যে উপাদান, কার্যাবলী, পদক্ষেপ, একই কথায়। এটা আমাদের 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় আসছিল 3 নাম্বার। তাহলে এটা অবশ্যই আমরা দেখবো না, এটাও দেখবো না আমরা। কিন্তু এবারে আসছে উপাদান, পরেরবার যদি কার্যাবলী আসে, অথবা তারপর তার কার্যাবলী না আসে যদি আসে পদক্ষেপ, তাহলে তো একই প্রশ্ন হয়ে গেল। ওই জন্য আমাদের এই প্রশ্নটা দেখতে হবে। বুঝতে পেরেছেন? যে সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা উপাদান, উপাদান এবারে দিয়েছে, তারপরে দিল কার্যাবলী, দিল ফাংশন, দিল অথবা স্টেপ দিল, হ্যাঁ, এলিমেন্ট দিয়েছে, এবারে উপাদান দিয়েছে। ফাংশন দেয় বা স্টেপ যদি দেয়, তাহলে কিন্তু এই প্রশ্নে আমরা অ্যান্সার করবো। এই জন্য এই প্রশ্নটা আমাদের দেখতে হবে, বাদ একবার দিব না। আর রিস্ক কালচার সম্বন্ধে বলছে। রিস্ক কালচার এখানে আমাদের রিস্ক কালচার, এই যে রিস্ক কালচার, ঝুঁকি সংস্কৃতি। এখানে আমাদের যে বাংলা প্রশ্নটা আছে ঝুঁকি সংস্কৃতি নামে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। এই যে বিষয়গুলো আমরা একটু চাপে, মেন্টালি চাপে, প্রেশারে ভুলে যাই। এই জিনিসগুলো ধরে দিচ্ছে আপনার রিস্ক কালচার, রিস্ক কালচার, এরা বাংলায় লিখে দিচ্ছে, যেটা হচ্ছে ঝুঁকি সংস্কৃতি। খেয়াল করুন, ঝুঁকি সংস্কৃতি না দিয়ে লিখে দিচ্ছে রিস্ক কালচার কি। এখন আমরা তো দেখে গেছি ঝুঁকি সংস্কৃতি কি। এখন ওই জায়গায় গিয়ে আমরা ঘামে গিয়েছি, প্রশ্ন আজগবি দিয়ে হয়তো চলে আসে, এরকম হতে পারে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, যে ইংরেজি উচ্চারণগুলো আমরা একটু ভালো মতো, পাশাপাশি ইংরেজিটাও আমরা দেখবো আর কি প্রশ্নে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর মধ্যে ঝুঁকি ব্যবস্থাপনা কি, এটার সংজ্ঞাটা যদিও আসলো, তারপর এটা দেখবো একটি ব্যাংকে এন্টারপ্রাইজ ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণের চ্যালেঞ্জগুলো কি। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট।
আর এই ঝুঁকি ব্যবস্থাপনার কার্যাবলী উপাদান যেহেতু গতবার আসলে, এবার কার্যাবলী পদক্ষেপের জন্য আমাদের এই প্রশ্নটা আবার দেখতে হবে। আচ্ছা, আমরা একটু আলোচনা এখানে যাই, যেটা এখানে 28টি প্রশ্ন আছে, অনেক বড় একটি অধ্যায়, 28টি প্রশ্ন আলোচনা করা আছে। তো এটা সাজেশন আমি পাঠিয়ে দেবো, তো সপ্তাহখানেক লাগবে একটু। আচ্ছা, হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট? আরেকটা বিষয় বলে রাখি যে আপনাদের এই যে অনেকেই এই ইংরেজি অংশ মানে বাদ দিয়ে দিতে বলে, মানে এই ইংরেজি অংশ বাদ। তাহলে বাদ দিলে হয় কি, বাংলা অংশটা দিলে আপনাদের প্রিন্টিং খরচটা একটু কম হয়, একটু সহজে হয়ে যায়। আর ফ্রন্ট সাইজটা একটু 10 দিলে দেখা যাচ্ছে এটা পেজ নাম্বার হচ্ছে কত, পেজ নাম্বার আছে 34, এটা সেটা পেজ হয়তো 15তে চলে আসবে। তার মানে কি 7 পেজ, পেজটা 34, 17 পেজ। যেটা এটা যদি আমি ইংরেজি অংশ কেটে দিয়ে ফোনটা একটু ছোট করে দিই, মানে এটা 12 ফন্টে আছে, তো যদি 10 ফন্টে দিই তাহলে এটা 7 পাতায় কিন্তু এটা কভার হয়ে যাবে, 7 পাতায়। কি আপনারা যদি সেরকম চান তাহলে আমাকে বলেন, আমি ওই রকম করে দিব। আর তাহলে কস্টিং অনেক। ইংরেজিটা থাকুক, ইয়ে, রাজের ভাই ইংরেজিটা থাকুক। আচ্ছা 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 আচ্ছা, ঠিক মানে আছে। আমি আসলে ইংরেজিটা একটু প্রেফার করতেছি বেশি, মানে বাংলাটা লেখাটা কষ্ট বেশি হয়ে যায় আর কি, আচ্ছা আচ্ছা একটু। আচ্ছা, তাহলে ঠিক আছে, ঝুঁকি, হ্যাঁ। জি ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা কি? আমরা একটু কৌশল অবলম্বন করবো এখানে। ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা বলতে কি বুঝি আমরা? কোনো কাজ করার, কোনো কার্য সম্পাদন করার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে ব্যবস্থাপনা। কোনো কার্য সম্পাদন করার প্রক্রিয়া, সেটা হচ্ছে ব্যবস্থাপনা। বা একজন ব্যবস্থাপক যা করে সেটা হচ্ছে ব্যবস্থাপনা। আচ্ছা, তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা কি? তাহলে কার্য ঝুঁকি কার্য সম্পাদন করার জন্য যে প্রক্রিয়া, সেটাকে ঝুঁকি ব্যবস্থাপনা তা না। এখানে কিন্তু একটু হবে, ঝুঁকি চিহ্নিতকরণ, ঝুঁকি চিহ্নিতকরণ, ঝুঁকি মূল্যায়ন, ঝুঁকি অগ্রাধিকার, ঝুঁকি প্রশমন করার জন্য, মানে ঝুঁকি নিশ্চিহ্ন করার জন্য, মানে ঝুঁকি যেন তৈরি না হয় এইরকম নিশ্চিহ্ন করার জন্য যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। এই প্রথম অধ্যায় থেকে শুরু করলাম, শেষ অধ্যায় পর্যন্ত আমাদের কিন্তু কাহিনী একই, এই ঝুঁকি 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 সম্পর্কিত সব। তাহলে ঝুঁকি বলতে এখানে একটি প্রশ্ন বা একটি লাইন আপনার অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে অনিশ্চয়তা বা ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন, অগ্রাধিকার, প্রশমন করার পদ্ধতিগত। আচ্ছা, একটু দাঁড়ান, এটা আচ্ছা, প্রশমন করার পদ্ধতিগত প্রক্রিয়া যা একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনকে প্রভাবিত করতে পারে। তাহলে আমরা এটা সহজভাবে কিভাবে বলতে পারি? ঝুঁকি ব্যবস্থাপনা কি? ঝুঁকি ব্যবস্থাপনা হলে ঝুঁকি চিহ্নিতকরণ, এই যে চিহ্নিতকরণ বা শনাক্তকরণ, এই কথা। ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন, অগ্রাধিকার প্রদান, মানে কোন ঝুঁকি আগে আমরা মিটিগেট করব বা প্রশমন করব, অগ্রাধিকার প্রদান, ঝুঁকি প্রশমন করার পদ্ধতিগত প্রক্রিয়া হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা। আচ্ছা, এরপরে আপনি এখানে এই বিষয়বস্তুটা এখানে লেখার পরে এর ভিতরে অনেক কিছু আপনি লিখতে পারেন, যে একটি ঝুঁকি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এরকম অনিশ্চয়তা বা অনিশ্চিতভাবে আমাদের হতে পারে, উদ্ভব হতে পারে। এই ঝুঁকিগুলো বিভিন্ন রকম হতে পারে বা বিভিন্ন ডেস্কে হতে পারে। এই আমাদের ব্যবসায়ে ঝুঁকি মানে মিটিগেট করার জন্য বা প্রশমিত করার জন্য প্রয়োজনীয় উপকরণ সীমিত থাকতে পারে। কোন ঝুঁকি আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে, সেই ঝুঁকি আমাদের প্রথমে প্রশমিত করতে হবে। এরকম ভাবে ঝুঁকি আমরা শ্রেণীবিভাগ বা মূল্যায়ন করব বা অগ্রাধিকার প্রদান করে আমরা ঝুঁকিগুলোকে প্রশমিত করার চেষ্টা করব। তাহলে আমরা কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা হলো সম্ভাব্য নেতিবাচক প্রভাবগুলি হ্রাস করার সাথে সাথে সাংগঠনিক উদ্দেশ্যগুলি অর্জনের জন্য ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন, অগ্রাধিকার প্রদান এবং হ্রাস করা একটি পদ্ধতিগত প্রক্রিয়া। তো আমরা কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, এখানে ঝুঁকি ব্যবস্থাপনার সাথে যদি কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা আসে, একই সংজ্ঞায় আমরা এখানে দিব, যে একবারে ফলপ্রসূভাবে ঝুঁকি ব্যবস্থাপনা
অর্জন করতে গিয়ে যদি আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে আবার সেটা কিন্তু কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা হলো না। যে একটা ঝুঁকি ব্যবস্থাপনা করতে গিয়ে, একটা ঝুঁকি মিটিগেট করতে গিয়ে সেখানে যদি আপনার বিশাল অঙ্কের টাকা লস হয়ে যায় বা সমস্যা হয়ে যায়, তাহলে সেটা কিন্তু কার্যকর হলো না। আপনার ব্যাংকের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ঝুঁকি যদি আপনি মিটিগেট করতে পারেন, সেটার নাম হচ্ছে কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা। তো আর হচ্ছে যে ঝুঁকি ব্যবস্থাপনা আমরা গ্রহণ করলে আমার পরবর্তীতে ওই ধরনের ঝুঁকি আর তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। আমাদের নেতিবাচক যে প্রভাবগুলো আমাদের ফেলবে, সেই রকম প্রভাব আর পড়বে না। সেটা হচ্ছে আমাদের কাছে কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা। আচ্ছা, ঝুঁকি ব্যবস্থাপনার সংজ্ঞাটা আমরা এভাবে মনে রাখার চেষ্টা করব। আর এখানে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা হচ্ছে বিভিন্ন রকম চ্যালেঞ্জ যে একটি ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি। মানে আপনি যে ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণ করবেন, আপনার কি কি প্রতিবন্ধকতা থাকতে পারে। এই চ্যালেঞ্জের জায়গায় কিন্তু প্রতিবন্ধকতা দিতে পারে, কি কি অসুবিধা থাকতে পারে। এটা কিন্তু এই আমি তো বললাম যে একটা প্রশ্ন বিভিন্ন আঙ্গিকে দিতে পারে। এই চ্যালেঞ্জগুলি কি কি, বা অসুবিধা কি কি, বা প্রতিবন্ধকতা কি কি, একই জিনিসই। তাহলে একটি ব্যাংকে এন্টারপ্রাইজ ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি। প্রথম চ্যালেঞ্জ দক্ষতা। আমাদের অদক্ষতা, বা এখানে লেখা আছে দক্ষতা উন্নত করা। আমাদের দক্ষতা অবশ্যই উন্নত করতে হবে। দক্ষতা উন্নত করার জন্য আমাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ বা প্রয়োজনীয় উপকরণ, এগুলো আমাদের কম থাকার কারণে আমরা আমাদের দক্ষতাকে উন্নত করতে পারি না। বা বিভিন্ন যে টুলস, অনলাইন টুলস বলেন, বিভিন্ন সিস্টেম বলেন, এইগুলো সিস্টেম আমাদের থাকে না, তাই না? যেমন কোনো ব্যাংকে একটি সফটওয়্যারে একটি চাপ দিলে একটা মোবাইল নাম্বার দিয়ে সব চলে আসে। আর কোনো ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে, ব্রাঞ্চে ঢুকে করো তারপরে আমাদের চলে আসে। এই যে এখানে আমাদের একটা দক্ষতার বিশাল ব্যাপার, যে আপনি কিন্তু চাইলেও দক্ষতা অর্জন করতে পারছেন না। আর অন্য ব্যাংক কিন্তু জাস্ট একটা মানে এতই দক্ষ যে আপনার মানে ইনফরমেশন চাওয়া মতো সে সবকিছু বের করে দিচ্ছে। আপনি যেমন লঙ্কা বাংলা ক্ষেত্রে যখন ক্রেডিট কার্ড আপনি ইউজ করবেন, হ্যাঁ আমার কত ডিউ আছে বা কত কি আছে, হ্যাঁ ই দেন তা দেন, মানে বলতেই পারে না। ওই ডিউ মানে হয় না, বলতেই পারে না। মানে ওদের সিস্টেমে তাহলে সমস্যা। আবার কোন ব্যাংকে বলা মাত্র খালি মোবাইল নাম্বারটা স্যার আপনার এই আছে, শেষ। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু ওই সাপোর্টটা ওদের নেই। ওদের এটাই অনেক বড় একটা প্রবলেম। তো তাহলে দক্ষতা আমাদের উন্নত হবে কিসের জন্য? আমাদের প্রয়োজনীয় টুলস যদি থাকে, তাহলে আমাদের দক্ষতা উন্নত করতে হবে। কিন্তু প্রয়োজনীয় টুলস থাকে না বিধায় আমাদের এটা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ হয়ে যায়, আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণে চ্যালেঞ্জ হয়ে যায়। তারপর আছে সাংস্কৃতিক প্রতিরোধ। এখানে প্রবিধান অনেক ধরনের আলোচনা করা আছে, যে প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে হচ্ছে ইআরএম এর সাংস্কৃতিক প্রতিরোধ অতিক্রম করা। অনেক ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনার একটি নীরব পদ্ধতি রয়েছে। এটি ব্যবসায়িক ইউনিট তার নিজস্ব ঝুঁকির জন্য দায়ী থাকে। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য আরো সহজতামূলক পদ্ধতির দিকে ইআরএম এর একটি সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন, যেখানে ঝুঁকিগুলির সমগ্র প্রতিষ্ঠানের সার্বিকভাবে প্রয়োজন। মানে এটা সাংস্কৃতিক প্রতিরোধ বলতে আমরা সাংস্কৃতিক বলতে কি বুঝি, যে একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে অধস্তন কর্মকর্তা বা কর্মচারী পর্যন্ত তাদের সামাজিক বিশ্বাস, মূল্যবোধ, আচার-আচরণ, কথাবার্তা, চালচলন ইত্যাদি এর সমগ্র সমষ্টিকে আমরা সাংস্কৃতিক পার্ট বা অংশ বলি। তাহলে এখানে আমাদের সাংস্কৃতিক কিছু বিষয় থাকে, যে সাংস্কৃতিক বিষয়গুলো একে অপরের সাথে আমাদের বিরোধ হয়। যেমন আপনার ধর্মে, বিশেষ করে যেটা হচ্ছে ধর্মের ক্ষেত্রে যে বৈষম্যগুলো তৈরি হয়ে থাকে ব্যাংকের ক্ষেত্রে, বা এটা করা যাবে বা এটা করা যাবে না, এটা করা যাবে এটা করা যাবে না, এরকম বিরোধের ফলে আমাদের এই ঝুঁকি ব্যবস্থাপনা সৃষ্টি হতে পারে। মানে ঝুঁকি ব্যবস্থাপনা বিড়ম্বনা হতে পারে বা চ্যালেঞ্জ হতে পারে, গ্রহণ করার চ্যালেঞ্জ হতে পারে। ডেটা ম্যানেজমেন্ট আছে। ডেটা ম্যানেজমেন্ট আমাদের ডেটা ম্যানেজমেন্ট তো বোঝেন যে একটা প্রতিষ্ঠানের যতগুলো ডাটা আছে সবগুলো ডাটাই আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যেন সহজে পাই। এই ডেটা ম্যানেজমেন্ট সঠিকভাবে সফল হয় না, যার কারণে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা চ্যালেঞ্জ হতে পারে। এইরকম অর্থাৎ আপনি একটা বিষয় সহজে করে দেয় এখানে, আপনি কাজ করতে কি কি সমস্যা বোধ করছেন, আপনার ডেস্কে আপনি কাজ করতে কি কি সমস্যা বোধ করছেন, সেই সমস্যাগুলো এখানে আমরা তুলে ধরবো। কারণ ব্যাংকের প্রতিটি জায়গায় আছে, ঝুঁকি আছে। প্রতিটি ডেস্কে ব্যাংকের ঝুঁকি আছে। তাহলে ঝুঁকি, আপনি কাজ করতে কি কি অসুবিধা বোধ করছেন,
প্রাসঙ্গিক হতে হবে সেটা অবশ্যই, যে অসুবিধা বোধ করছে, তাহলে সেই অসুবিধাগুলি এখানে আমাদের চ্যালেঞ্জ হতে পারে, ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণের ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে। এটা আপনি সহজ, আপনি চোখ বন্ধ করে আপনি যদি জীবিতে কাজ করেন, তার জীবিতে কি কি ধরনের সমস্যা আপনার হয় ডেস্কে কাজ করতে করতে, যে এই ধরে এটার ফলে এটা করতে হতো, এটা করলে তাহলে আমাদের ঝুঁকিটা আমাদের কম হতো, তাহলে এটা হয় না বিধায় এটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন জীবিতে কি কি ধরনের হতে পারে, জীবিতে আপনি যখন কি দিবেন, চেক বই দিবেন, চেক বই ডেলিভারি দিবেন ধরুন, তাহলে চেক বই যখন ডেলিভারি দিবেন, চেক বই ডেলিভারি দেওয়ার জন্য যে আপনার প্রতিষ্ঠানের যে বিভিন্ন রকম এখন শুধু সাইন দিয়ে দেয় না, বা অনেকে নাম হলে দিয়ে দেয়, কিন্তু এগুলো নাম সাইনের পাশাপাশি এখন মোবাইলে ওটিপি যায়, ওটিপির মাধ্যমে সেই ওটিপিটা বললে তারপর সেই চেকটা ডেলিভারি হয়ে যায়। এইরকম বিভিন্ন রকম ক্যাটাগরি বা বিভিন্ন রকম সেখানে আমরা মেকানিজম তৈরি করে আমরা সেই জিনিসগুলো আমরা ডেলিভারি বা পাসিং করার চেষ্টা করি, করলে আমাদের ঝুঁকিটা মানে সেখানে আর তৈরি হয় না। তাহলে এইরকম আমাদের বিভিন্ন টুলস বা বিভিন্ন মেকানিজম থাকা না বিধায় আমরা সেখানে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি। এরা চ্যালেঞ্জিং পরিবেশের প্রভাব, ঝুঁকি ব্যবস্থাপনা একত্রীকরণ, তারপরে আছে ব্যবসায়িক মূল্য বৃদ্ধি আর প্রবিধান। এখানে লেখাটা ফর্মটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, প্রবিধান, এটা আচ্ছা, প্রবিধান বলতে বাংলাদেশ ব্যাংকের প্রবিধান। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক বিভিন্ন প্রবিধানের অধীন, এই প্রবিধানগুলির সাথে প্রতিপালন নিশ্চিত করা একটু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে পারে। এআরএম ব্যাংকগুলিকে প্রবিধান প্রতিপালন পরিচালনা করতে সাহায্য করে। তবে এর জন্য প্রবিধানে এটা অনেক কিছু কাহিনী লেখা আছে, এত কিছু লেখার দরকার নেই, আপনারা নিজের মতো করে এখানে লিখবেন, কিন্তু পয়েন্টগুলো মনে রাখতে হবে এখানে, বা পয়েন্টগুলো তৈরি করবেন। প্রতিভা আকর্ষণ করা এবং ধরে রাখা। এই প্রতিভা আকর্ষণ করা, ধরে রাখা বলতে এটাকে আপনি দিতে পারেন দক্ষ ম্যান পাওয়ার বা দক্ষ জনশক্তি ধরে রাখা। তো প্রতিভা আমরা সঠিকভাবে আকর্ষণ করতে পারি না, যে আমরা যাকে মূল্যায়ন করা দরকার, ব্যাংক যাকে মূল্যায়ন করা দরকার তাকে মূল্যায়ন করে না, দেখা যাচ্ছে 5-6 বছর 10 বছর প্রমোশন দিচ্ছে না, কি এক কষ্ট, তাই না? সেও কিন্তু কাজ কামে সব সময় দক্ষ, ভালো, কিন্তু মূল্যায়ন পায় না। এটা কিন্তু আমি দেখেছি, আমার দেখাই, যে আপনি অনেক ভালো, এটা হয়তো অনেকের আমার কথার সাথে অনেকে মিলে যাবে, আপনি অনেক ভালো, বাট আপনি পুরস্কার পাচ্ছেন না, পুরস্কার পাচ্ছে আরেকজন যারা বেশি কি করে সেটা তো জানেন আপনারা, তারা পাচ্ছে। এরকম হয়। তা আমরা দক্ষ প্রতিভাকে ব্যাংকটা ইয়ে করতে পারে না, মূল্যায়ন করতে পারে না। হুম। তো দক্ষ প্রতিভাকে মূল্যায়ন করতে পারে না বা ধরে রাখতে পারে না, এটা হচ্ছে একটা ইআরএম এর মানে ঝুঁকি ব্যবস্থাপনার একটু চ্যালেঞ্জ, যে তারা দক্ষ ম্যান পাওয়ার কি হচ্ছে, তারা থাকবে না এই ব্যাংকে, কি করবে, সুইচ করে আরেক ব্যাংকে চলে যাচ্ছে, তার মানে কি ব্যাংক তাকে বুঝলো না, ব্যাংক আরেকজনকে প্রমোশন দিল, আরেকজনকে ইনক্রিমেন্ট দিল, আরেকজনকে দিল, বাট তাকে দিল না, তাকে দিলে তার স্বাভাবিকভাবে তার মন খারাপ হবে, বা তাকে আমরা ধরে রাখতে পারি না, সে অন্য ব্যাংকে যাবে, এটা স্বাভাবিক, সে দক্ষ, সে ভালো চালায়, সে তো থাকবে না, সুইচ করবে। আচ্ছা, এই এই বিষয় আর কি এখানে আলোচনা করা আছে। তারপর আছে ব্যবস্থাপনা পরিবর্তনের ফলে এটা আমাদের অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায়। একটা ম্যানেজমেন্ট চেঞ্জ হইলে আমাদের কারবারে অনেক ধরনের ঝুঁকি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সেই জিনিসগুলো আমাদের শক্তিশালী করা দরকার। সম্পদের সীমাবদ্ধতা, বলতে আমাদের প্রতিষ্ঠানের যে বিভিন্ন রকম কম্পিউটার, বিভিন্ন রকম যে টেকনোলজির সম্পদ থাকবে, সেই টেকনোলজিক্যাল সম্পদের বা টেকনিক্যাল ইনস্ট্রুমেন্টের আমাদের অভাব থাকার কারণে আমাদের এই চ্যালেঞ্জগুলি, প্রতিবন্ধকতা তৈরি হয়। আচ্ছা, এখানে আমাদের এত কিছু, এখন অনেক 10টা দেওয়া আছে, 10টা নেই, আমরা 5-7টা সর্বোচ্চ দেবো, 7টা। এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা, হ্যাঁ, যে কি কি কারণে আমাদের ঝুঁকি প্রতিবন্ধকতা তৈরি হয়। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য এলিমেন্ট, এলিমেন্ট এসেছিল গত বছর, এবছর ফাংশন এবং স্টেপের জন্য এই প্রশ্নটা আবার দেখতে হচ্ছে আমাদের। হুম। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, দুষ্টামি করে না, যাও পড়তে বসে যাও, পড়া শেষ। আচ্ছা, একটি ঝুঁকি, একটি সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা সিস্টেমের উপাদান গত বর্ষে আসলো, কার্যাবলী এবং পদক্ষেপের জন্য এই প্রশ্নটা আবার আমাদের দেখতে হচ্ছে। তা কার্যাবলী কি কি, এটা আমাদের আসতে পারে। তো ঝুঁকি শনাক্তকরণ, ঝুঁকি ব্যবস্থাপনা সিস্টেমের প্রথম কার্যাবলী হচ্ছে ঝুঁকি শনাক্তকরণ। কারণ ঝুঁকি যদি শনাক্ত না করতে পারি, তাহলে সে ঝুঁকি
আমরা তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে 12 বাজে 13 ঠেকবে। কারণ ঝুঁকি শনাক্ত প্রথমে করতে হবে যে এখানে কি ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। যদি ক্যাশ ডিপার্টমেন্টে হয় ক্যাশ ধরনের কোন ঝুঁকি হচ্ছে, জীবিত হলে জীবিত কোন ধরনের ঝুঁকি হচ্ছে, এই জিনিসগুলো আমাদের শনাক্ত করতে হবে আগে। বা ক্রেডিট হলে ক্রেডিটে কোন ধরনের ঝুঁকি হচ্ছে। তাহলে ঝুঁকি শনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন, এই পয়েন্টগুলো অবশ্যই আপনারা বেশি বেশি মনে রাখার চেষ্টা করবেন। ঝুঁকি শনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন, ঝুঁকি প্রশমন নিয়ন্ত্রণ, ঝুঁকি মনিটরিং। তাহলে ঝুঁকি শনাক্তকরণ বলতে ঝুঁকি চিহ্নিতকরণ, ঝুঁকি মূল্যায়ন বলতে আমরা ঝুঁকি যখন অনেকগুলো হবে সেই ঝুঁকিটা মূল্যায়ন করে দেখবো যে এই ঝুঁকিটা আমাদের কতটুকু ক্ষতি করতে পারে বা কিরকম ক্ষতি হতে পারে, ক্ষতির সম্ভাবনা কি। তারপর ঝুঁকিটাকে প্রশমন করব, প্রশমন করার চেষ্টা করবো যেন ঝুঁকিটা তৈরি না হয় বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো, এই ঝুঁকিটা যেন উদ্ভব না হয়। তারপর যখন আমরা প্রশমন স্টেপ নেওয়ার পর আমরা দেখবো যে ঝুঁকি মনিটরিং করব, যে ঝুঁকিটা আবার তৈরি হচ্ছে কিনা বা তৈরি হলে কতটুকু আমাদের ক্ষতি সাধন করতে পারে। তারপরে ঝুঁকি কমিউনিকেশন, বিভিন্ন রকম ঝুঁকির সাথে আমরা আহ, যোগাযোগ করবো, বিভিন্ন ঝুঁকির সাথে আমরা মিলিয়ে দেখবো আর কি। ঝুঁকি সংস্কৃতি, ঝুঁকি শাসন, এই পয়েন্টগুলো কিন্তু মেইন। আমি কিন্তু বারবার বলছি এই পয়েন্টগুলো যদি এখানে 6-7টা পয়েন্ট অবশ্যই আপনাকে খুব ভালো মতো মনে রাখতে হবে, তা নাহলে কিন্তু এই প্রশ্নের সাথে ওই প্রশ্ন আমাদের মিলে যাবে। ঝুঁকি কমিউনিকেশন, ঝুঁকি সংস্কৃতি শাসন, সম্মতি ও নিয়ন্ত্রণ, আনুগত্য, ঝুঁকি রিপোর্টিং এবং ডকুমেন্টেশন, ব্যবসার ধারাবাহিকতা, দুর্যোগ পুনরুদ্ধার। আচ্ছা, এটা অনেক কিছু আছে, এত কিছু দরকার নেই, আমরা 5-7টা এখানে দেখবো ইনশাল্লাহ। এখান থেকে কার্যাবলীর জন্য আমরা এই প্রশ্নটা দেখবো, কার্যাবলীটা অনেক গুরুত্বপূর্ণ আর এটা তো আসছে গত বছর। আচ্ছা, তারপরে এই প্রশ্নটা একটু দেখবেন, এটার উপর। আর বেনিফিট, হোয়াট আর দ্য বেনিফিট বা ইম্পর্টেন্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট ইন এ ব্যাংক। একটি ব্যাংকে এই প্রশ্নটা আহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলা লেখার মতো। একটি ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনার সুবিধা বা গুরুত্ব কি কি? অবশ্যই 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 অনেক সুবিধা রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে, যেটা বলে শেষ করা যাবে না। তাহলে প্রথমে আছে আর্থিক স্থিতিশীলতা। আমাদের ব্যবসায়, আমাদের ব্যাংক ব্যবসায় বলা, আমাদের হচ্ছে ব্যাংকিং প্রতিষ্ঠানে বলুন, যে আমাদের ক্রেডিট, বাজার তারল্য এবং অপারেশনাল ঝুঁকি সহ বিভিন্ন ধরনের ঝুঁকি শনাক্ত, মূল্যায়ন এবং প্রশমিত করতে সহায়তা করে। এই ঝুঁকিগুলো কার্যকরভাবে পরিচালনা করার মাধ্যমে ব্যাংকগুলির সাথে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে, যা তার নিজেদের বাঁচার জন্য এবং আর্থিক ব্যবস্থার সামগ্রিক কাঠামোর জন্য অপরিহার্য। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনার জন্য অবশ্যই আমাদের আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে পয়েন্টগুলো আছে নিয়ন্ত্রক সম্মতি, মানে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রক সম্মতি, সেই ধারাবাহিকতা বজায় রাখতে গেলে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা বা সেই ধারাবাহিকতা বা বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন অনুযায়ী আমাদের কাজ করতে গেলে অবশ্যই ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে অনেক, অপরিসীম। শেয়ার হোল্ডারদের বা স্টেক হোল্ডারদের স্বার্থ রক্ষা, এই পয়েন্টটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের, এটা অনেক প্রশ্নের ক্ষেত্রে এই পয়েন্টটা আমাদের ইউজ হবে। শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা শুধু কি কার জন্য করি? ঝুঁকি ব্যবস্থাপনা করি ব্যাংককে রক্ষা করার জন্য, শেয়ার হোল্ডারদের রক্ষা করার জন্য, গ্রাহকদের রক্ষা করার জন্য। আর আপনি আমি যেন সুরক্ষিত থাকি, আমাদের জব সিকিউরিটি সুরক্ষিত করার জন্য আমরা এই ঝুঁকি ব্যবস্থাপনা গুলো গ্রহণ করে থাকি, তাই না? মূলত এই চার পাঁচটি আর কি। তার মধ্যে এই শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা, অবশ্যই শেয়ার হোল্ডারদের, কোনো শেয়ার হোল্ডার আমাদের ব্যবসায় বিনিয়োগ করছে, তার মানে কি সে বিনিয়োগ করেই শেষ? সে কি সেখান থেকে রিটার্ন নেবে না? সে রিটার্ন নেবে। এই রিটার্ন নেওয়ার জন্য আমাদের এই ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত। কারণ যদি ঝুঁকি হয়ে থাকে, একটা প্রতিষ্ঠান কোনো ঝুঁকি তৈরি হয়ে থাকলে তাহলে অনেক ধরনের ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে। তাহলে সে ক্ষতি যদি হয় তাহলে আমাদের প্রফিট থেকে তো সেটা চলে যাবে আলটিমেটলি। তো আমরা আহ শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য আমরা এটা ঝুঁকি ব্যবস্থাপনা। তাহলে এখানে স্বার্থ আছে আমাদের তিনটা পক্ষের স্বার্থ লিখবো। একটা পয়েন্টে শেয়ার হোল্ডারদের স্বার্থ আছে, গ্রাহকদের স্বার্থ আছে, আর এমপ্লয়ি যারা, ব্যাংক ম্যানেজমেন্ট যারা, ব্যাংক ম্যানেজমেন্টে বা এমপ্লয়ি যারা আছে তাদের স্বার্থ রক্ষা, কর্মচারীদের স্বার্থ রক্ষার জন্য এই ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? তো ঝুঁকি তৈরি হওয়ার ফলে আমাদের কারবারে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে,
অপ্রীতিকর ঘটনার ফলে আপনার জব চলে যেতে পারে, জব সিকিউরিটি থাকতে পারে, আমাদের সমস্যা হতে পারে। তো এই জিনিসগুলো আমাদের স্বার্থটা আমাদের তিনটা পক্ষের থাকবে, এটা মনে রাখবেন। একটা হচ্ছে মালিক পক্ষ, একটা আমরা কর্মচারী আমাদের পক্ষ, আর একটা হচ্ছে গ্রাহক পক্ষ। এই তিনটা পক্ষের স্বার্থ এখানে আমরা দিব। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা প্রশ্নটা ছিল ঝুঁকি ব্যবস্থাপনার সুবিধা এবং গুরুত্ব। সুবিধা গুরুত্ব এই জিনিসগুলো আমরা এখানে তুলে ধরবো। আচ্ছা, উচ্চ খ্যাতি বা সুনাম আপনি এখানে ব্যবহার করতে, এটাই তো দিতে হবে না, সুনাম দিতে হবে। সুনাম, আমাদের প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখার জন্য আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম খরচ, আমাদের খরচ কমানোর জন্য আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ঝুঁকি তৈরি হলে আমাদের খরচ বা ব্যয় বৃদ্ধি পেতে পারে, আর সেটা কমানোর জন্য আমাদের এই ঝুঁকি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। মূলধনের পর্যাপ্ততা রাখার জন্য, মূলধন যতটুকু রাখার দরকার, এই মূলধনের অ্যাডাপ্টেবিলিটি, এটা পর্যাপ্ততা রাখার জন্য আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা বিকল্প নেই। ঝুঁকি ব্যবস্থাপনা অবশ্যই আমাদের আগে রাখতে হবে। তার মানে ব্যাংকের প্রতিটি কার্যে, প্রতিটি কথাবার্তায় ঝুঁকি ব্যবস্থাপনা আমাদের থাকতে হবে। ঝুঁকি ব্যবস্থাপনা যদি না থাকে তাহলে আমরা কোনো কাজই করতে পারবো না ঠিক মতো। তো তারপরে কৌশলগত সিদ্ধান্ত, পোর্টফোলিও বৈচিত্র্যকরণ, সংকট পরিস্থিতি এবং স্টেক হোল্ডারদের আস্থা, এগুলো সব দেওয়া আছে, তাহলে আমরা দেখে নেবো। তবে গুরুত্ব বা সুবিধা, একবার যদি এই প্রশ্নটা পড়েন তাহলে ইনশাল্লাহ ব্যানে লেখার মতো সক্ষমতা আপনার তৈরি হবে, দেখে নেবেন। আর এই প্রশ্নগুলো যদি আপনার দেখার সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ইউটিউবে চালু করে দিয়ে শুনবেন, 10 মিনিট শুনবেন, এমনি গা ঝরঝরা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আহ এবারে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা এই প্রশ্নটাকে বিভিন্ন মেকানিজম করে এবারে দেওয়ার জন্য মনে হয় রেডি হয়ে আছে। হ্যাঁ, এই প্রশ্নটা সংক্ষিপ্ত হবে, ব্যাংকিং বই, ট্রেডিং বই, অফ ব্যালেন্স শিট এক্সপোজারের সাথে জড়িত ঝুঁকিগুলো বর্ণনা করুন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে যে ব্যাংকিং বই, ট্রেডিং বই এবং অফ ব্যালেন্স শিটের এক্সপোজারের সাথে জড়িত ঝুঁকিগুলো বর্ণনা করুন। আচ্ছা, আপনার সময় পার হয়ে গেছে, আমরা এরপরেতে আছে হচ্ছে কোনটা, আর ভাই ক্রিয়েট অপারেশন ম্যানেজমেন্ট, 10টা 5। আচ্ছা, 5 মিনিট সময় চলে গেছে। আমরা সামনের দিন আলোচনা করবো, অনেক ক্লাস দেওয়া আছে ইনশাল্লাহ, আপনারা এর পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। সময় যদি একটু 3টা সাবজেক্ট এখানে কভার করতে গেছে, তো সময় আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা করে কথা বললে যথেষ্ট। কিন্তু আজকে প্রথম দিন, হয়তো অনেক কথা প্রথম থেকে অপ্রাসঙ্গিক কিছু কথা বলা হয়েছে, যার কারণে এখানে সময় গেছে। আর পরের দিন থেকে আমরা যখন প্রশ্ন আলোচনা করবো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর তাহলে আজকে এটা এখানেই শেষ করছি। এরপর আছে ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট। আপনাদের যাদের ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট আছে আপনারা জয়েন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।